টুনটুন, ও টুনটুন, কোথায় গেলি রে মা? তাড়াতাড়ি আয়, তোর জন্য খাবার বেড়েছি। এই তো মা, আমি এসে গেছি। তুমি আমাকে খাবার খেতে ডাকছো? আমি না একটু আগে কতগুলো ফল খেলাম। তা তো খেয়েছিস মা, কিন্তু এখন পর্যন্ত তোর পেটে কোনো দানা পড়েনি। এখন কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নে তো। খাবার না খেলে তো তোর শরীরটা দুর্বল হয়ে যাবে, আর তুই অসুস্থ হয়ে যাবি রে মা। টুনির এমন কথা শুনে টুনটুন খাবার খায়। এই তো আমার লক্ষ্মী মেয়ে, এখন আমি কাজে যাব, তুই বাসাতেই থাক। আর শোন, একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি, কিন্তু কোনো দুষ্টুমি করবি না, কেমন? আচ্ছা মা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো। মা, তুমি এখন নিশ্চিন্ত হয়ে কাজে যাও তো, আর ফেরার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে, কেমন? এরপর টুনি কাজে চলে যায়। ওহ, সন্ধ্যা হয়ে গেল, মা এখনো বাসায় ফিরলো না। এদিকে আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। মায়ের জন্য অপেক্ষা না করে আমি বরং শুয়ে পড়ি। আমার আর একটুও ভালো লাগছে না, এভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না আর। এরপর টুনটুন ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই টুনটুনি বাসায় ফিরে আসে। টুনি বাসায় ফিরে দেখে টুনটুনির খুব জ্বর এসেছে। একি, আমার মেয়েটার গায়ে তো ভীষণ জ্বর। এত রাতে আমি ডাক্তার পাবো কোথায়? এইসব ভেবে সময় নষ্ট না করে আমি বরং মেয়েটার মাথায় একটু জলপট্টি করে দেই। এই কথা বলে টুনি টুনটুনের মাথায় জলপট্টি করে দেয়। সারা রাত ধরেই টুনি এভাবেই টুনটুনের মাথায় জলপট্টি করে দেয়। আর রাত শেষে টুনটুনের জ্বর কিছুটা কমে যায়। মা, ও মা, তুমি এসেছো? তুমি কি সারা রাত এভাবে জেগে জেগে আমার মাথায় জলপট্টি করে দিয়েছো? হ্যাঁ রে মা, কি করব বল? গত রাতে তুই অসুস্থ হয়ে পড়েছিলি। তোর এমন জ্বর দেখে আমি তো বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, ঈশ্বরের কৃপায় তুই এখন অনেকটা সুস্থ। আমার এখন বেশ ভালো লাগছে মা, কিন্তু তুমি সারাদিন কাজ করে আবার সারা রাত জেগেছো। তোমার তো অনেক কষ্ট হয়েছে, তাই না মা? তোমার কি সারা রাত ধরে ঘুম পায়নি? না রে মা, আমার ঘুম পায়নি। সন্তানের সেবা করলে কোনো মায়েরই ক্লান্তি আসে না। বড় হয়ে তুই যখন মা হবি তখন সবটা বুঝতে পারবি। যাই হোক, এখন তুই এখানে চুপটি করে বসে থাকতো, আমি তোর জন্য গরম গরম খাবার বানিয়ে আনছি। এই কথা বলে টুনি টুনটুনের জন্য খাবার বানাতে চলে যায়। এভাবে টুনি তার সন্তানকে ভালোবাসতো। মা, ও মা, আজ তো তুমি বাড়িতেই আছো। চলো না দুজন মিলে কোথাও ঘুরতে যাই। অনেকদিন ধরে আমরা কোথাও ঘুরতে যাই না। হ্যাঁ, সেটা তুই ঠিক বলেছিস, কিন্তু মা, আজ আমরা বাইরে যাব না, অন্য কোনো দিন যাব। আজ কেন জানি আমার মনটা কুগাইছে, তাই আজ আমরা যাব না রে সোনা, আমরা অন্য কোনো দিন যাব। আজ আমি বাইরে যেতে চাইছি তো, তাই তুমি এভাবে বলছো, তাই না? আসলে মা, তুমি আমার কোনো ইচ্ছা অনিচ্ছা কিছুই বোঝো না। কতদিন কোথাও ঘুরতে চাই না, আজ শুধু একটু ঘুরতে যেতে চাইলাম, তুমি আমাকে মানা করে দিচ্ছ। তুমি আমাকে মোটেও ভালোবাসো না। ঠিক আছে, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে না তো? তাহলে আমি একাই ঘুরতে যাব। টুনটুন, তুই আমার কথা বুঝতে পারছিস না মা? আমার কথা শোন, একটিবার আমার কথা শোন। টুনটুন, যাস না মা, দাঁড়া টুনটুন। টুনি এত ডাকা সত্ত্বেও টুনটুন তার কোনো কথা শোনে না। সে নিজের মতো একা একা ঘুরতে চলে যায়। আর ঘুরতে গিয়ে টুনটুন একটা শিকারীর খপ্পরে পড়ে। শিকারী টুনটুনকে ধরে নিয়ে যায়। ও মা গো, তুমি টুনির ছানা ধরে এনেছো। আমার কতদিনের শখ টুনির ছানার মাংস খাবো। তুমি খুব ভালো কাজ করেছো গো। হ্যাঁ গো গিন্নি, তোমার কথা ভেবেই তো আমি এই টুনির ছানাটা ধরে আনলাম। যাই হোক, এটাকে এখন বেঁধে রাখি, বিকেলে এটাকে জবাই করব। এই কথা বলে শিকারী টুনটুনকে খাঁচায় ভরে রাখে। দূর থেকে সুখী পায়রা ঘটনাটি দেখতে পায়। দেরি না করে সে টুনিকে গিয়ে এই খবরটি জানায়। কি বলছো তুমি? আমার মেয়েকে শিকারি ধরে নিয়ে গেছে। কতবার করে মেয়েটাকে বারণ করলাম, বাইরে যাস না, বাইরে যাস না, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনলো না। বাইরে গিয়ে একটা বিপদ বাঁধালো।
এখন আমি কি করি? আমি ওই শিকারীর কাছে যাব, আর যে করেই হোক আমি আমার ছানাকে মুক্ত করে আনবই। এরপর টুনি সেই শিকারীর বাড়িতে যায়। নিজের ছানাকে বন্দি দেখে সে ভীষণ কষ্ট পায়। ও মা, এ তো দেখছি ছানার সাথে সাথে তার মাও এসে হাজির হয়েছে। তা বলছি, এই পাখি, তুই কেন এখানে এসেছিস রে? নিজের ছানাকে বাঁচাতে এসেছিস নাকি? হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। মা যখন হয়েছি, ছানাকে তো বাঁচাতেই হবে। ছানাকে যদি আগলেই না রাখতে পারি তবে আমি কেমন মা? বাহ, তোর কথায় তো দেখছি যুক্তি আছে। তবে তুই যতই মিষ্টি কথা বলিস না কেন, আমরা কিছুতেই তোর ছানাকে ছাড়ছি না। আমি তোর ছানার মাংসগুলো খাবোই খাবো। না, এইভাবে বলো না। একটা কথা বলি, তোমার স্বামী যদি তোমার সন্তানকে মেরে ফেলতে বলতো তবে কি তোমার কষ্ট হতো না? কষ্ট না পেয়ে কি আর উপায় আছে? সন্তানের মৃত্যু দেখা কোন মায়ের পক্ষে সম্ভব বলতো? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। তবে তোমরা কি মনে করো, তোমরা মানুষরাই কি শুধু তোমাদের সন্তানকে ভালোবাসো? আমরা পাখিরা বুঝি আমাদের ছানাদের ভালোবাসি না? শোনো, পাখি হোক কিংবা মানুষ, সব মায়ের ভালোবাসা একই রকম। কিন্তু তোমরা মানুষরা সেটা বোঝো না। তোমরা মানুষরা এত নিষ্ঠুর যে আমাদের মতো অসহায় পাখিদের কোল খালি করতে তোমরা একটুও ভাবো না। তোমরা কি শুধু মা? আমরা কি মা নই? কষ্ট কি শুধু তোমাদেরই হয়, আমাদের হয় না? তোমরা শুধু আমাদের ছানাদের ভোগ বিলাসে কাজে লাগাও। তোমার যদি মাংস খেতে এত ইচ্ছে করে তবে তুমি আমাকেই জবাই করে খাও। তবু দয়া করে আমার ছানাটিকে ছেড়ে দাও। আমি তোমায় অনুরোধ করছি, দয়া করে আমার ছানাটিকে ছেড়ে দাও। টুনির কথা শুনে শিকারের বউয়ের চোখে জল চলে আসে। পাখি মায়ের এমন ভালোবাসা দেখে শিকারের বউ অবাক হয়ে যায়। তোর কথাগুলো আমাকে মুগ্ধ করেছে রে টুনি। সত্যি, তোর মতো মায়ের ভালোবাসার কাছে আজ আমি ব্যর্থ। আমরা আর তোর ছানাকে খাবো না। তুই তোর ছানাকে নিয়ে যা, আমি এক্ষুনি ওকে মুক্ত করে দিচ্ছি। আর আজ কেন? আমি আর কখনোই পাখির মাংস খাবো না। নিয়ে যা তোর ছানাকে। এরপর শিকারী বউ টুনটুনকে মুক্ত করে দেয়। টুনটুন তখন নিজের ভুল বুঝতে পারে। মা, তুমি আমায় ক্ষমা করে দাও মা। আমি তোমায় ভুল বুঝেছি। বোকার মতো বাইরে এসে আমি নিজেই বিপদে পড়েছি। তুমি আমাকে সত্যিই অনেক ভালোবাসো মা। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমার অবাধ্য হব না। এসব শুনে টুনি টুনটুনকে ক্ষমা করে দেয়। টোনা, টোনা আমাদেরকে এভাবে ছেড়ে চলে গেল। হায় ঈশ্বর, কি হবে এখন? আমার ছেলেটাকে আমি কি করে বড় করব? মা, ও মামা, আমার সব বন্ধুরা স্কুলে পড়ে, আমিও স্কুলে পড়বো মা। বড় হয়ে চাকরি করে তোমার দেখাশোনা করব মা। হ্যাঁ বাবা, করবি, তুই নিশ্চয় করবি। আগে আমি একটা কাজ পেয়ে নিই, তারপর তোকে স্কুলে ভর্তি করিয়ে দেব, কেমন? এই বলে টুনি কাজ খুঁজতে চলে যায়। কাজ খুঁজতে খুঁজতে টুনি একসময় কাজও পেয়ে যায়। তারপর টুনি তার ছেলেকে জঙ্গলের একটি স্কুলে ভর্তি করিয়ে দেয়। এভাবে টুনি অনেক কষ্ট করে নিজে না খেয়ে ছেলেকে বড় করে তুলছে। মা, ও মা, শুনেছো? আমি শহরের একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েছি। আমি সেখানে চলে যাচ্ছি। তুমি বরং এই জঙ্গলেই থাকো, কেমন? আমি মাসে মাসে তোমার জন্য টাকা পাঠিয়ে দেব। এটা তো অনেক ভালো খবর বাবা। তুই চাকরি পেয়েছিস, আমি অনেক খুশি হয়েছি। আমার এতদিনের কষ্ট মনে হয় সার্থক হয়েছে। বাবা, মাঝে মাঝে বাড়ি আসিস, কেমন? আচ্ছা মা, আসবো। আমি এখন আসছি, তুমি নিজের খেয়াল রেখো, কেমন? এইসব বলে রকি টোনা শহরে চলে যায়। সে চাকরি করে ভালোই টাকা রোজগার করত। মাসে মাসে মায়ের কাছে টাকাও পাঠাতো। কিন্তু হঠাৎই একদিন শহরের এক পাখিকে রকি টোনার খুব পছন্দ হয়ে যায়। তারপর রকি টোনা টুনটুনকে বিয়ে করে সুখে দিন কাটাচ্ছিল। আমার ছেলেটার যে কি হলো, তাকে দেখতে খুব ইচ্ছে করছে। কয়েক মাস হলো সে তো টাকাও পাঠাচ্ছে না। আমার যে ঘরে কোনো খাবারও নেই, কি যে হবে এখন?
ছেলের জন্য চিন্তা করতে করতে টুনি অসুস্থ হয়ে পড়ে। টুনির বয়স যতই বাড়ছিল সে ততই অসুস্থ হয়ে পড়ছিল। না, এভাবে বসে থাকলে আর চলবে না। ছেলেটার কাছে যেতে হবে। আমার ছেলেটার আবার কোনো বিপদ হলো না তো? হে ঈশ্বর, তুমি আমার ছেলেটাকে ভালো রেখো। এই বলে টুনি অনেক কষ্টে তার ছেলের ঠিকানা জোগাড় করে আর ছেলের কাছে চলে যায়। এ কি মা, তুমি এখানে? তুমি আমাকে না বলে কেন এখানে চলে এসেছো? বাবা, তুই কেমন আছিস? অনেকদিন ধরে তোর কোনো খোঁজ পাচ্ছিলাম না। আর তুই টাকা পাঠানো তো বন্ধ করে দিয়েছিস। ওখানে থাকতে আমার খুব কষ্ট হচ্ছিল বাবা। আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই তো তোর কাছে এলাম রে বাবা। এখন থেকে তোর কাছেই থাকবো। কি হয়েছে রকি? কে এই বুড়িটা? এই নোংরা অবস্থায় কেন তাকে তুমি বাসায় ঢুকতে দিয়েছো? আসলে উনি আমার মা, জঙ্গল থেকে আমার সাথে থাকবে বলে এসেছে। আরে রকি, এসব তুমি কি বলছো? তোমার এই নোংরা মায়ের সঙ্গে আমি থাকবো? কখনোই না। তুমি তোমার মাকে এখনই চলে যেতে বলো। আচ্ছা টুনটুন, বাদ দাও তো এসব। মা যখন চলে এসেছে, আজ থেকে তিনি এখানেই থাকবেন। তাই নাকি রকি? আজ থেকে তোমার মা যখন এখানেই থাকবেন, তবে তুমি তোমার মাকে বুঝিয়ে দাও যে এখানে থাকতে হলে কাজ করে খেতে হবে, বুঝেছো? ছেলে আর ছেলের বউয়ের এমন ব্যবহার দেখে টুনি ভীষণ কষ্ট পায় আর সে ঘরে গিয়ে মনের দুঃখে কাঁদতে থাকে। বাবা, তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, আর তুই কি না আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? তুই এত তাড়াতাড়ি আমাকে পর করে দিলি বাবা। এভাবে চলতে থাকে তাদের দিন। টুনটুন তার শাশুড়িকে বাড়ির সমস্ত কাজ করতে দিত। কি ব্যাপার মা, আপনার এখনো জল খাবার তৈরি করা হয়নি? আপনার ছেলের তো অফিসে যাবার সময় হয়ে গেছে। এই তো বৌমা, হয়ে গেছে। তুমি রকিকে বলো ডাইনিং এ গিয়ে বসতে, আমি এখনই খাবার নিয়ে আসছি। এরপর টুনি ডাইনিং টেবিলে খাবার নিয়ে আসে। রকি আর টুনটুন তাড়াতাড়ি করে খাবার খেতে থাকে। বৌমা, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি মা, আমাকে কিছু খেতে দেবে? বড্ড খিদে পেয়েছে। এই যে শুরু হয়ে গেল, ওনার নাকি খিদে পেয়েছে। আমাদের খাবার দেখে বুঝি আপনার খিদে পেয়ে গেল, তাই না? ওই দেখুন, ওখানে কিছু শুকনো রুটি রাখা আছে, ওগুলোই আগে খেয়ে নিন তো। আর শুনুন মা, আপনি এই ডাইনিং টেবিলে বসবেন না, বুঝেছেন? আপনি মাটিতে বসে খাবেন, বুঝেছেন? এরপর টুনি ডাইনিং টেবিলের একপাশে নিচে বসে খাবার খেতে থাকে আর সবকিছু রকি টোনা দেখছিল, কিন্তু সে কিছুই বলছিল না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন কাজ করতে করতে টুনির হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে যায় আর তখনই সেখানে রকি টোনার স্ত্রী টুনটুন চলে আসে। এ কি মা, এ আপনি কি করলেন? আমার এত দামি গ্লাসটা আপনি ভেঙে ফেললেন। আপনি জানেন এই গ্লাসটার দাম কত? আসলে বৌমা, আমি বুঝতে পারিনি কখন যে গ্লাসটা হাত থেকে পড়ে গেল। আমাকে ক্ষমা করে দাও মা, আমি এমন ভুল আর করব না। আমি রকিকে আগেই বলেছিলাম এখানে এনাকে থাকতে না দিতে। শুধু শুধু বসে বসে খাবে আর এক এক করে ক্ষতি করে যাবে। যত সব ঝামেলা। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান তো বলছি। আপনাকে আমার একটু সহ্য হয় না। বৌমা, তোমরা এমন করো না। তোমরা তাড়িয়ে দিলে আমি যাব কোথায় বলো? তোমরা ছাড়া যে আমার কেউ নেই গো। টুনটুন টুনির কোনো কথা না শুনে তাকে বাসা থেকে বের করে দেয়। হায় আমার পোড়া কপাল, এত কষ্ট করে ছেলেকে বড় করলাম, আর ছেলে আমাকে ভুলে গিয়ে বউয়ের কথা মতো চলে। আমি এত কষ্ট করে কাজ করেও ছেলে আর ছেলের বউয়ের মন পেলাম না। হে ঈশ্বর, এখন কি হবে আমার? এইসব বলে টুনি যখন হাউমাউ করে কাঁদছিল তখন সেখানে মিঠু তোতা চলে আসে। কি হয়েছে বুড়িমা, আপনি কাঁদছেন কেন? টুনি তখন তার সব কথা মিঠু তোতাকে খুলে বলে। টুনির সব দুঃখের কথা শুনে মিঠু তোতাও খুব কষ্ট পায়। মাসিমা, আপনি কাঁদবেন না। আপনার ছেলে অনেক বড় অন্যায় করে ফেলেছে। তার মা থাকা সত্ত্বেও সে মায়ের মর্মটা বুঝলো না। শুনুন মাসিমা,
আমার মা নেই, অনেক আগেই মারা গিয়েছে। আজ থেকে আপনিই আমার মা। যেহেতু আপনার এত কষ্ট, তাই আজ থেকে আপনি আমার সাথে থাকবেন, আমার মা হয়ে। সত্যি বলছো বাবা? তুমি সত্যিই খুব ভালো ছেলে। তোমার মতো যদি আমার ছেলেটাও বুঝতো। এরপর মিঠু তোতা টুনিকে নিয়ে তার বাড়ি চলে যায়। সেখানে টুনি খুব ভালোভাবে দিন কাটাতে থাকে। অন্যদিকে রকিটোনার চাকরিটা চলে যায়, আর তখন তারা ভীষণ গরিব হয়ে যায়। তারা পথে পথে ঘুরতে থাকে। আর হঠাৎ একদিন রকিটোনা আর টুনটুন সাহায্য চাইতে এক বাড়িতে যায়। বাসা কেউ আছেন? দরজাটা একটু খুলুন না। কিরে বাবা রকি, তুই এখানে? তোদের এই অবস্থা কি করে হলো? এরপর রকিটোনা আর তার স্ত্রী টুনিকে সব কথা খুলে বলে। তারা তাদের নিজেদের ভুলও বুঝতে পারে। তারা টুনির কাছে ক্ষমাও চায়। টুনি তখন ছেলে আর ছেলের বউকে ক্ষমা করে দেয়, আর তাদেরকে নিয়ে মিঠু তো তার বাসাতেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বাচ্চারা, একদমই দুষ্টুমি করবে না। আমি এখনই তোমাদের জন্য খাবার নিয়ে আসব। কিন্তু মা, একা একা আমাদের তো ভীষণ ভয় করে। কেউ যদি এসে আমাদের কোনো ক্ষতি করে ফেলে? ধুর বোকা, কি বলছিস? তোরা দেখিস না এই জঙ্গলের সবাই আমাদের কত ভালোবাসে, তাই চিন্তার কিছু নেই। কিন্তু মা, তবুও তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ বাচ্চারা, আমি তাড়াতাড়ি ফিরবো। এই বলে টুনি বাচ্চাদের জন্য খাবার খুঁজতে চলে যায়। এদিকে জঙ্গলে ঢুকে পড়ে কালো সানগ্লাস পরা এক শকুন। সে উড়ে উড়ে জঙ্গলের সব ছোট পাখিদের হুমকি দিতে থাকে। তোদের সুখে শান্তিতে থাকার দিন শেষ, বুঝতে পারছিস? আজ থেকে এই জঙ্গলে রাজত্ব করব আমি। আমার প্রতিদিনের খাবার আজ থেকে তোরা জোগাড় করবি, আর যারা আমার কথা মেনে চলবে না তাদের আমি আস্ত গিলে খাবো। শকুনের ভয়ার্ত কণ্ঠস্বর শুনে জঙ্গলের পাখিরা সব ভয় কাঁপতে থাকে, আর ওদিকে টুনির ছানারাও কাঁদতে থাকে। মা, তুমি কোথায় মা? আমাদের তো ভীষণ ভয় করছে। ওই শকুন আমাদের দেখলে তো খেয়ে ফেলবে। জঙ্গলে শকুনের উৎপাত শুরু হয়েছে জানতে পেরে টুনিও দ্রুততার সাথে তার ছানাদের কাছে ছুটে এলো। মা, তুমি এসেছো? এদিকে জঙ্গলে এক বিরাট পাখি ঢুকে পড়েছে। সে হুঙ্কার দিয়ে বলে গিয়েছে, প্রতিদিন আমরা যদি ওর খাবার জোগাড় করে না দিই তবে ও আমাদের খেয়ে ফেলবে। এই কথা বলে ছানারা কাঁদতে শুরু করে। এদিকে টুনির বাড়ির সামনে কাক চড়ুইটিয়ে সবাই এসে ভিড় জমায়। এই টুনি, শুনছো? আছো নাকি বাড়িতে? কে? কাক ভাইয়া? শুধু কাক ভাই নয়, সাথে আমরাও আছি। দ্রুত বাইরে বেরিয়ে এসো, আমাদের আলোচনা করতে হবে যে। সকলের ডাকে টুনি বেরিয়ে আসে। কি হলো? তোমরা সবাই আমার বাড়িতে যে? কি হয়েছে তুমি শোনোনি? আমাদের শান্তি নষ্ট করতে এক শকুন ঢুকে পড়েছে। হ্যাঁ, আমি তো এই খবর শুনেই দ্রুত আমার ছানাদের কাছে চলে আসলাম, পাছে আমার ছানাদের খেয়ে ফেলে ওই শকুন। টনি, তোমার তো অনেক বুদ্ধি। কিছু একটা ব্যবস্থা করে ওই শকুনকে তাড়াও না। টুনিদের আলোচনা চলছিল, সে সময় শালিকের এক ছানাকে মুখে নিয়ে শকুন সেখানে এসে উপস্থিত হয়। একি, তুমি আমার ছানাকে কেন নিয়েছো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ছানাকে। আমার বাচ্চাটিকে খেও না। শকুন শালিকের ছানাটিকে না খেয়ে পা দিয়ে আটকে রাখলো, আর বলতে লাগলো, আমাকে তাড়ানোর ফোন দিয়ে আর তো এখানে মিটিং করছিস, আর বলছিস তোর ছানাকে ছেড়ে দেব? কিছুতেই না, কিছুতেই আমি তোর ছানাকে ছেড়ে দেব না। মহারাজ শকুন, আমরা আপনার অসহায় প্রজা। আপনি দয়া করে শালিক ভাইয়ের ছানাটিকে খাবেন না। আমরা কথা দিচ্ছি, আপনাকে নিয়ে আর কোনো মিটিং মিছিল করব না। বেশ, এবারের মতন তোদের আমি মাফ করলাম। এনে শালিক তোর ছানা, আর এক প্রহরের মধ্যে তোর ছানার সমান খাবার নিয়ে হাজির হ। এই বলে শকুন শালিকের ছানাটিকে ফেলে চলে গেল। এরপর থেকে সব পাখিরা নিজেদের ছানাদের বাঁচাতে শকুনের বাড়িতে খাবার দিয়ে আসতে শুরু করলো। কিন্তু এত কিছুর পরেও শকুন জঙ্গলের পাখিদের থেকে খাবার ছিনিয়ে খেত, কাউকেই সে শান্তি দিত না। আমি মহাশক্তিশালী শকুন, এই জঙ্গলে চলবে শুধু আমার হুকুম। কেউ পাবে না আমার থেকে ছাড়, করব আমি সকলের জীবন ছারখার।
শকুনের অত্যাচারে সব পাখিরা অতিষ্ঠ হয়ে পড়েছিল। একদিন টুনি ভাবতে লাগলো, যেভাবে হোক এই শকুনকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এভাবে সত্যি আর চলছে না। কিন্তু মা, আমাদের শক্তি তো অনেক কম, ওর সাথে আমরা তো পেরে উঠবো না। ওকে সাহায্য করতে পারবে ওর থেকেও শক্তিশালী কেউ। তুই একদম ঠিক বলেছিস। আমি দেখেছি মোড়লের বাড়িতে প্রতিদিন মাছ মাংস রান্না হয়। যদি শকুনকে দিয়ে মোড়লের বাড়ির খাবার চুরি করাতে পারি তবে আমাদের কাজটা মোড়লই করে দেবে। এই কথা বলে টুনি উড়ে উড়ে শকুনের বাড়িতে যায় আর সে ছড়া কাটতে থাকে। দুষ্ট শকুন, পচা শকুন, জব্দ হবে বেশ। জঙ্গল থেকে কেটে যাবে শকুনের অত্যাচারের রেশ। টুনির ছড়া কাটা শেষ হতেই শকুনের বাড়ির সামনে গিয়ে সে শকুনকে ডাকতে থাকে। মহারাজ, মহারাজ শুনছেন? কিরে টুনি, কি বলবি শুনি? এনেছিস আমার আজকের খাবার? খাবার না পেলে আমি তোর বাচ্চাদের করব সাবার। রাগ করছেন কেন? আপনি তো আমাদের সত্যি সত্যি মহারাজ। আপনার কি আমাদের ধরে আনা ছোট ছোট পাখি আর পোকামাকড় খাওয়া মানায়? আপনার তো বাহারি রাজভোগ খাওয়া উচিত। আর আপনি শুনলে খুশি হবেন যে মোড়লের বাড়িতে আপনার দাওয়াত। মোড়ল মশাই আপনার সাথে দেশি মুরগির মাংস, বিরিয়ানি সহ আরো অনেক পদ রান্না করে রেখেছে। আপনি শুধু যাবেন আর মোড়ল মশাইয়ের টেবিলে বসে খেতে শুরু করবেন, ব্যাস। টুনির কথা শুনতেই শকুনের জিভ লপ লপ করতে শুরু করলো। হ্যাঁ, আরে বলছিস কি রে? আমাকে দাওয়াত দিয়েছে? তুই সত্যি বলছিস তো? সত্যি না বললে? না না, আমি মিথ্যে কেন বলবো? আপনি রাগ করবেন না, আপনি থেমে যান, নতুবা খাবারের কথা ভুলে যান। বেশ, আমাকে নিয়ে চল মোড়লের বাড়িতে, খেয়ে দিয়ে আসি। টুনি শকুনকে নিয়ে মোড়লের বাড়ির কাছে আসে। একে, এখানে থেমে গেলি কেন? কি করছিস তুই? সত্যি করে বল তো, কোনো ফন্দি করছিস না তো? মাথা খারাপ নাকি আমার? আমি বরং আগে গিয়ে দেখে আসি ওনারা বাড়িতে আছেন কিনা। এই না বললি ওনারা আমাকে দাওয়াত দিয়েছে, তবে বাড়িতে থাকবে না কেন? আরে ব্যাপারটা আসলে তা না। আসলে মোড়লের বউ তো আপনাকে দাওয়াত করেছে। মোড়ল তো আর দাওয়াত দেয়নি। মোড়ল থাকলে আপনি খেতে পারবেন না, তাই দেখে আসছি বাড়িতে মোড়ল রয়েছে কিনা। এই কথা বলেই টুনি মোড়লের বাড়িতে উড়ে গেল আর সে দেখলো টেবিলের উপর অনেক রকম খাবার সাজিয়ে রাখা হয়েছে। মোড়ল আর মোড়লের বউ তখন পাশের ঘরে বসে গল্প করছে। এই সুযোগ, শকুনকে টেবিলে বসিয়ে রেখে আমি যাব মন্দির ঘরে। তখন মোড়লি শকুনকে বিদায় করবে ছিটিয়ে। এরপর টুনি শকুনকে নিয়ে মোড়লের বাড়িতে এলো। খিরে, খাবার কই? খিদে যে পেট চোচো করছে। ওই দেখুন টেবিলের উপরে কত খাবার। যান যান, যে খাওয়া শুরু করুন। ও মা, এত খাবার! শকুন এত সব বাহারি খাবার দেখে আগে পিছে না ভেবেই টেবিলে বসে খাওয়া শুরু করলো। মোড়ল মশাই ঘরে বসে গল্প করছেন আর হাসছেন, ওদিকে শকুন আপনার ঘরের সব খাবার করে দিচ্ছে সাবার। এ কি বলছিস তুই পাখি? হ্যাঁ মোড়ল মশাই, আমি ঠিক বলছি। শকুন বলেছে এখন থেকে নাকি রোজ এসে আপনার ঘরে খাবার খেতে আসবে। ওমা, আমার এত স্বাদের রান্না, শুনবো না কোনো বাহানা। আপনি এখনই যাবেন ঘরে, শকুনকে মারবেন বিঘরে। বইয়ের কথা শুনে মোড়ল একটা জাল নিয়ে যায় সে ঘরে। শকুন তখনও খেয়েই চলছিল। সে খেয়ালই করে না যে মোড়ল তার পেছনে জাল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই সুযোগে মোড়ল জালের ভেতরে শকুনকে বন্দি করে ফেলে। একে, কে আমাকে ধরে ফেললো? এই টুনি, কোথায় গেলি? মোড়ল মশাই এবারে শকুনকে ইচ্ছে মতো পেটান, পিটিয়ে একদম শেষ করে দিন, নতুবা এ প্রতিদিন আপনার খাবার চুরি করবে। আগেও সে প্রায়ই আপনার ঘর থেকে খাবার চুরি করে খেত। না না, এসব মিথ্যে কথা, মিথ্যে। কিসের মিথ্যে? আজ তোকে হাতে নাতে ধরেছি। এ কথা বলেই মোড়ল জালের মধ্যে থাকা শকুনকে পেটাতে শুরু করে আর শেষমেশ মোড়লের লাঠির আঘাত খেতে খেতে জালের মধ্যে থেকেই মরে যায় শকুন। এরপর টুনি নিশ্চিন্ত হয়ে জঙ্গলে ফিরে গিয়ে সকলকে এই সুসংবাদটি জানালো। শকুনকে এভাবে পরাজিত করতে পারায় বনের সব পাখিরা টুনিকে নেতা হিসেবে মেনে নেয় আর সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কি পেয়েছি আমি তোমাকে বিয়ে করে? সারাটা জীবন শুধু খেটে মরলাম আর তুমি শুধু ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিলে। এই শুরু হলো, সকাল হতে না হতেই আবার বক্তব্য শুরু করে দিলে। শুরু কি করে সাধে? ঘরে যে আমাদের দুটো সন্তান আছে সে কথা কি তোমার খেয়াল থাকে? একটু পরেই তো সকালের নাস্তা খেতে হবে, কিন্তু ঘরে তো কোনো খাবারই নেই। এগুলো কে জোগাড় করবে শুনি? দেখো টুনি, এটা তোমার সন্তান, তাই
তাই তুমি ভাবো, আমি এত কিছু ভাবতে পারবো না। আমাকে এবার ঘুমোতে দাও তো। এই কথা বলেই টোনা আবার ঘুমিয়ে পড়ে। গুরুত্ব দিলে না তো? বেশ, খাবার খুঁজে এনে তোমাকে দেখিয়ে আমরা 3 জন খাবো। তোমার কোনো খাবার নেই, আমারও একটা পোড়া কপাল। বাবা মা দেখে শুনে এই অপদার্থটার সঙ্গে বিয়ে দিয়েছিল আমাকে। মা, খুব ক্ষুধা লেগেছে। মা, কখন খাবার খাবো? অপেক্ষা কর বাচ্চারা, আমি এখনই তোদের জন্য খাবার খুঁজে আনছি। টুনি কষ্ট করে রোদে পুড়ে ছানাদের জন্য খাবার নিয়ে আসে। ছানারা, এই নে, খাবারটা খেয়ে নে। খাবারের নাম শুনে টোনার ঘুম ভেঙে যায়। টুনি, বউ আমার, খাবার এনেছো? আমাকে একটু দাও। খবরদার, এই খাবারে তুমি হাত দিবে না। নিজের খাবার নিজে খুঁজে এনে খাও। বউ বাচ্চার দায়িত্ব নিতে পারে না, আবার বউয়ের পরিশ্রমে খুঁজে আনা খাবার খেতে চায়। এই টুনি, যত দিন যাচ্ছে তোমার কথার তেজ ততই বাড়ছে। এরকম চলতে থাকলে কিন্তু আমি তোমাকে রেখেই চলে যাব। তো চাও না? কে তোমাকে নিষেধ করেছে শুনি? এভাবে টোনাটুনি প্রতিদিন একে অন্যের সাথে ঝগড়া করত, আর ছানারা বাবা মায়ের ঝগড়া শুনে বিরক্ত হয়ে যেত। ওদিকে সে জঙ্গলে বাস করত এক দ্রুত শিয়াল। সে জঙ্গলের অন্য সব প্রাণীদের পড়ালেখা শেখাবার কথা বলে তাদের ধরে ধরে খেয়ে ফেলত। একদিন সে ধূর্ত শিয়ালটি টুনির বাড়ির নিচ দিয়ে যাচ্ছিল, আর তখনই শিয়ালের চোখ পড়ে টুনির নাদোষ নদোষ 2 ছানার উপরে। কে টোনাটুনি, তোদের ছানাও দেখছি বেশ বড়সড় আর নাদুস নুদুস হয়েছে। তা তো হয়েছে শিয়াল ভাই, আর তাই নিয়ে তো আমার যত জ্বালা। ওরা যত বড় হচ্ছে ওদের খিদেও ততই বাড়ছে, আর আমার কষ্টটাও বাড়ছে। রোজ ওদের জন্য জঙ্গল ঘুরে ঘুরে খাবার খুঁজে আনতে হয়। এত মিথ্যে কথা কিভাবে বলো তুমি? তুমি কদিন আমার ছানাদের খাবার খুঁজে খাইয়েছো শুনি? তুমি তো নিজেই আমার আনা খাবার খাও, মিথ্যাবাদী কোথাকার। এই চুপ করবি তোরা? আমার সামনে এভাবে ঝগড়া করছিস কেন? তোদের কি কোনো লজ্জা নেই? যা বলতে চাচ্ছিলাম, তোদের ছানারা তো বড় হচ্ছে, ওদের তো শিক্ষিত করে তুলতে হবে। আমার ছানাদের আবার কিসের পড়ালেখা? আমরা কি মানুষের মতো অফিস আদালতে গিয়ে চাকরি করব নাকি যে পড়ালেখা শিখবো? আরে এটাই তো তোদের মতো মূর্খ পাখিকে আমি বোঝাতে পারলাম না। আরে বোকা পাখি, আমরা মানুষদের মতো লেখাপড়া শিখছি না বলেই তো আমরা এত পেছনে পড়ে আছি। আমাদের কোনো উন্নতি নেই, তাই আমরা চাকরি বাকরিও করতে পারছি না। তাই আমাদের পড়াশোনা শিখে বড় হতে হবে। তা শিয়াল ভাই, তুমি তো পণ্ডিত মানুষ, শুনেছি অনেককেই নাকি তুমি পড়াশোনা শেখাও। যাদের পড়ালেখা শেখাও তাদের পরে আর খুঁজে পাওয়া যায় না। টোনার মুখে এই কথা শুনে শিয়াল কাশতে থাকে। একি শিয়াল ভাই, তোমার কাশি উঠলো কেন? আরে মানে শোন, আমি যাদের পড়ালেখা শেখাই ওরা মানুষদের মতন অফিসে চাকরি করে, তাই ওরা জঙ্গল থেকে চলে যায়। ও আচ্ছা, তাহলে তো আমার সন্তানদেরও পড়ালেখা শিখতে হয়। পড়ালেখা শিখে চাকরি করে নিজের উপার্জনে নিজে খাবে, তখন আমার খাবার খুঁজে আনা নিয়ে টুনির কথা শোনা লাগবে না। এই টোনা ভাই, বিকেলে তোমার ছানাদের নিয়ে চলে এসো আমার পাঠশালায়। আমি অবশ্যই পৌঁছে যাব তোমার পাঠশালায়। শিয়ালের কথা শুনে টুনির মনে সন্দেহ হয়। শিয়াল ভাই টোনাকে বোকা পেয়ে ভুলভাল বোঝাচ্ছে। পড়ালেখা শিখিয়ে তুমি সবাইকে চাকরি করতে পাঠাও নাকি নিজের পেটে পাঠিয়ে দাও, সেই সম্পর্কে আমার বেশ ভালোই ধারণা আছে। এতদিন তোমাকে কিছু বলিনি আমি, কিন্তু আজ যখন তুমি আমার ছানাদের দিকে নজর দিয়েছো, তখন তো তোমাকে তোমার শাস্তি পেতেই হবে। কি ব্যাপার টুনি, তুমিও আসবে নাকি আমার পাঠশালায়? শিয়াল ভাই, এ তো অতি উত্তম প্রস্তাব, কিন্তু আমি বলছিলাম কি, এই অল্প কিছু ছাত্রছাত্রীদের কি উন্নতি হবে আমাদের? তাই আমি জঙ্গলের বাকি পাখিদেরও খবর দেব, আর সকলে মিলে আপনার কাছে পড়বো। আপনি বরং পড়াতে আসবেন। ওই যে পায়রা বনের বাড়িটা দেখেছেন না, তার বাড়িটা বেশ বড়। সকলে ওর বাড়িতে একসাথে হব। এরপর আপনি আসলে আমরা নিচে নেমে আসব, তখন আপনি আমাদের সকলকে একসাথে পড়াবেন। টুনির প্রস্তাব শুনে শিয়াল তো মহা খুশি হয়ে গেল। খুশি মনে সে তার নিজের বাড়ি ফিরে গেল।
এদিকে টুনি সব পাখিদের সাথে শিয়ালের ব্যাপারটি নিয়ে আলোচনা করতে লাগলো। ওই শিয়ালটা তো খুব ধূর্ত। আমি শুনেছিলাম পড়াশোনা শেখাবার নাম করে ও সব পাখিদের ধরে ধরে খায়। হ্যাঁ সেটাই তো। আজ ওর চোখ পড়েছে তোমার ছানার ওপর, এরপর তো আমাদের ছানার ওপর পড়বে। হ্যাঁ, সে কারণেই তো ওকে উচিত শিক্ষা দিতে হবে, যাতে করে ভুলেও সে আর আমাদের ছানার দিকে চোখ তুলে না তাকায়। ওই শিয়াল তো আমার বাড়ির সামনেও এসেছিল। আমি তো আমার বাসা ছেড়ে বেরিয়ে হইনি। ও ডেকে ডেকে হাঁপিয়ে গেছে, তারপর একাই ফিরে গেছে। পায়রা বোন, তোমার বাড়ির সামনে বড় একটি গর্ত আছে না? ওই গর্তে অনেকগুলো কাঁটা এনে রাখবো আমরা। এরপর সেই গর্তটিকে ঘাস আর লতা পাতা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে সে বুঝতে না পারে এটা একটা গর্ত। আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্তের ওপারে থাকবো। শিয়াল যখন সেই গর্ত পেরিয়ে আমাদের কাছে আসতে চাইবে, তখন সে গর্তে পড়ে যাবে, আর তখনই জমবে মজা। শিয়াল পাবে তার সাজা। টুনি, আমার বউ, তোমাকে নিয়ে আমার গর্বের শেষ নেই। এত বুদ্ধি তোমার মাথায় কোথা থেকে আসে বলো তো? আমাকে এসব কথা বলে তুমি ভেবো না তুমি পার পেয়ে যাবে। আজকে আমাদের সাথে তোমাকেও কাজ করতে হবে। না, মানে আমি কাজ করলে ছানাদের কে পাহারা দিবে? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি যা বলেছি তুমি তাই করবে, নতুবা আজ তোমার জন্য কোনো খাবার নিয়ে আসবো না। ঠিক আছে টুনি, তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু শুধু রাগ করছো। তোমাদের ঝগড়া খুনসুটির তো শেষ নেই দেখছি। সেসব বাদ দাও, বলো তোমরা আমার প্রস্তাবে তোমরা রাজি তো? টুনির কথায় সব পাখিরা সম্মতি দেয়, আর পরিকল্পনা মাফিক সব পাখিরা মিলে কাঁটা এনে গর্তটিকে পূরণ করে, আর ঘাসলতা পাতা দিয়ে সেই জায়গাটিকে ঢেকে রাখে। বিকেল বেলা শিয়াল বের হয়, সে পায়রার বাড়ির সামনে চলে আসে। কই টুনি, আর বাকি পাখিদের ছানারাই বা কোথায়? শিয়াল ভাইয়া, এই তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। তোমরা সবাই এত দূরে কেন? এদিকে এসো। কি করব শিয়াল ভাইয়া, ছানারা তো খুবই ছোট, এতটা পথ তারা অতিক্রম করতে পারবে না, আর সেজন্যই আমরা এখানে আছি। তুমি এগিয়ে এসো। বেশ, আমি এগিয়ে আসছি। শিয়াল তখন মনে মনে বলল, আমার জিভ তো এখনই লাপ করছে। আর একটু না হয় কষ্টই করলাম, আমি না হয় ওদের দিকে এগিয়ে গেলাম। এই কথা ভেবে শিয়াল পাখিদের ছানাদের দিকে এগিয়ে যেতে লাগলো। তখনই শিয়াল ধপাস করে সেই গর্তে পড়ে যায়, আর তার গায়ে বেঁধে যায় কাঁটা। ওরে বাপরে, এসব কি? এখানে তো কাটা। কি ভেবেছো শিয়াল, তোমার একার মাথাতেই সব বুদ্ধি? আমাদের মাথায় কোনো বুদ্ধি নেই। এবারে গর্তে পড়ে কাটার গুঁতো খেয়ে জীবন কাটাও, আমরা চললাম। এরপর সব পাখিরা একে একে যে যার বাসায় ফিরে যায়, আর শিয়ালও উচিত শিক্ষা পেয়ে যায়। এরপর থেকে শিয়াল কখনো কোনো পাখির বাচ্চাদের খাবার লোভ করেনি। ওদিকে সবসময়ের মতন টুনি আর টোনার খুনসুটিও চলতে থাকে। কাক ও চড়ুইয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। ওরা একে অপরের বিপদে আপদে সবকিছুতেই মিলেমিশে থাকতো। এরকমই একদিন কাক আসে চড়ুইয়ের সাথে দুঃখ সুখের গল্প করতে। কা কা, কি হলো চড়ুই বোন? আজকাল তো তুমি আমার বাসাতেই আসো না। কা কা, আগে তো প্রায় আসতে। কোকিল তোমার কথা জিজ্ঞেস করছিল। দেখো কাক ভাই, কতবার করে সন্তান জন্ম দিলাম আমি, কিন্তু একবারও সন্তানকে বাঁচাতে পারলাম না। কোনো না কোনো ভাবে ঠিক আমার সন্তান মারা যায়। এবার আমি আমার ডিম রেখে কোথাও যাব না, এমনকি ছানা হবার পরেও যাতে আমাকে কোথাও যেতে না হয়, সেজন্য আমি আগে থেকেই খাবার মজুত করে রাখছি। আমি তোমার কষ্ট বুঝতে পারছি চড়ুই। আসলে সন্তান হারানোর কষ্ট কতটা তা কেবল একজন মাই বুঝতে পারে। ঠিক আছে বন্ধু, আজ তাহলে আমি আসি। কা কা কা। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। চড়ুইয়ের ডিম থেকে দুটো ছোট ছোট ছানা বের হলো। আমার লক্ষ্মী ছানারা,
যতদিন না তোরা উঠতে শুরু করছিস ততদিন তোদের ছেড়ে আমি কোথাও যাব না। তখনই কাক আর কাকের বউ কুকি সেখানে চলে আসে। কাকা, চড়ুই বোন, শুনলাম তোমার নাকি দুটো ফুটফুটে ছানা হয়েছে, তাদের দেখতে চলে এলাম। কাক ভাই, কুকি বোন, তোমরা তো তোমাদের ছানাদেরও নিয়ে আসতে পারতে। না বোন, আমাদের ছানারা ঠিকভাবে উঠতে পারে না, আর তাই ওদের আনিনি। চড়ুই বোন, আকাশের অবস্থা একদম ভালো না, কালো মেঘে ছেয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তোমরা এই বাসায় একদম সুরক্ষিত না। কিন্তু কি করব কাক ভাই, আমি তো এর থেকে অধিক মজবুত বাসা বানাতে পারি না, তাই ছানাদের নিয়ে এখানেই আছি। শোনো চড়ুই বোন, বৃষ্টি বেশি হলে তুমি তোমার ছানাদের নিয়ে আমাদের বাড়ি চলে আসবে। এই বলে কাক আর কুকি তাদের নিজেদের বাসায় ফিরে যায়। এদিকে সন্ধে নামতেই ঝড়ো হাওয়া শুরু হয়, চারপাশ থেকে বাতাস বইতে শুরু করে। চড়ুইয়ের ছোট্ট ছানারা খুব ভয় পেতে থাকে। মামা, আমাদের খুব ভয় করছে মা, এই ঝড়ো হাওয়া আমাদের উড়িয়ে নিয়ে যাবে না তো? ভয় পেও না ছানারা, আমি তো তোমাদের সাথেই আছি। আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। চড়ুই তার পাখনার তলায় তার বাচ্চাদের আগলে রাখে, কিন্তু বাতাস এত জোরে বইছিল যে চড়ুই আর তার ছানারা মাটিতে পড়ে যায়। মা, আমার খুব ঠান্ডা লাগছে। মা, পড়ে গিয়ে আমি পায়ে খুব ব্যথা পেয়েছি। সোনারা, আমাদের বাসাটাও তো ভেঙে গেল, এখন কাকবাড়ির বাসায় যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু মা, আমরা তো উঠতে পারি না, আমরা ওখানে কি করে যাব? ছানারা, তোদের একসঙ্গে দুজনকে আমি তো নিতে পারবো না, একজন একজন করে আমি কাক ভাইয়ের বাসায় তোদের রেখে আসবো। মা, তুমি ভাইকে আগে রেখে আসো, আমি এখানে অপেক্ষা করছি। শোনা মা, তুমি ভয় পেও না, আমি একটু পরে এসে তোমাকেও নিয়ে যাব। একথা বলে চড়ুই তার মুখে করে একটি ছানাকে নিয়ে উড়ে যায় কাকের বাসার উদ্দেশ্যে। ওদিকে আরেক চড়ুই ছানা ঠান্ডায় কাঁপতে থাকে। আমার মাথা ভীষণ ঘুরছে, আমার ঠান্ডাও লাগছে, কিন্তু আমি ভয় পাবো না, আমি আমার মায়ের সাহায্য ছেলে। চড়ুই তার এক ছানাকে নিয়ে কাক ভাইয়ের বাসার সামনে গিয়ে দাঁড়ায়। কাক ভাই, কুকি বোন, শুনতে পাচ্ছ? চড়ুইয়ের কণ্ঠ শুনে ঘরের ভেতর থেকে কাক বলে, কুকি, এই ঝড়ের ভেতর দরজা কে ধাক্কাচ্ছে? আমার তো মনে হচ্ছে এটা চড়ুই বোন, সে আবার কোনো বিপদে পড়লো না তো? এখনই দরজা খুলে চড়ুই বোনকে ভেতরে ঢুকাও। এই বলে কাক আর কুকি দরজা খুলে দেয়। তারা দেখতে পায় চড়ুই তার এক বাচ্চাকে নিয়ে ঠান্ডায় দাঁড়িয়ে আছে। একে চড়ুই বোন, তোমার এক ছানা তোমার সাথে, আর এক ছানা কোথায়? আমি একসাথে দুজনকে মুখে নিয়ে আসতে পারছিলাম না, তাই আমার এক ছানাকে রেখে এসেছি। ছোট ছানাটিকে তোমার কাছে রেখে তবেই ওকে নিয়ে আসবো। কাক ভাই, তোমার বাসায় আমার ছানাকে থাকতে দেবে? ঝড় হওয়া থামলে আমি আমার ছানাদের নিয়ে চলে যাব। একে বলছো তুমি? তুমি শুধু আমার বন্ধুই নাও, আমার বোনও বটে। এই বলে কাক চড়ুই বাচ্চাটিকে ঘরে ঢুকিয়ে নেয়। জানি না আমার আরেক ছানা কিভাবে আছে, আমি কি ওকে নিয়ে আসছি। দ্রুত যাও টুনি বোন, ছানাটি মনে হয় অনেক কষ্টে আছে। দিকে চড়ুই ছোট্ট ছানাটি ঠান্ডায় কাঁপছিল আর মা মা করে ডাকছিল। মা, আমাদের শরীর খুব খারাপ লাগছে মা, আমার খুব ক্লান্ত লাগছে মা, তুমি কখন আসবে মা? তখনই আশপাশ থেকে গাছের ডাল ভেঙে পড়তে শুরু করলো। টুনি ছানা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ওদিকে অতিরিক্ত বাতাসের জন্য চড়ুইটিও উড়ে আসতে পারছিল না, বারবার উড়ে যাবার উপক্রম হচ্ছিল। হায় বিধাতা, তুমি আমার বাচ্চাটিকে ভালো রেখো, এত প্রবল বাতাসে আমি তো উড়েও যেতে পারছি না। চড়ুই তার ছানার কাছে উড়ে যেতে খুব চেষ্টা করছিল, ওদিকে ছানাটি কেঁদেই চলছিল। হঠাৎ করে ছোট ছানাটির উপর একটি গাছের ডাল ভেঙে পড়ে আর ছানাটি সাথে সাথেই মারা যায়। ততক্ষণে সেখানে চড়ুই চলে আসে। আমার ছানা, কোথায় তুই? চড়ুই চারপাশে তার ছানাটিকে খুঁজতে খুঁজতে সে ডালের নিচে তার ছানাটিকে দেখতে পায়। ছানাটি যেমন মৃত অবস্থা দেখে চড়ুই কাঁদতে শুরু করে। আমার
সোনা, আমি তোকে বাঁচাতে পারলাম না, আমি আবারও আমার ছানাকে হারালাম। এই বলে চড়ুই কাঁদতে থাকে। সে সময় আরেকটি ডাল এসে পড়ে চড়ুইয়ের উপর। সাথে সাথে চড়ুইও সেখানেই মৃত্যুবরণ করে। ওদিকে অনেকক্ষণ ধরে চড়ুইয়ের খোঁজ না পাওয়ায় কাক আর কুকিও চিন্তিত হয়ে পড়ে। চড়ুই বোন এখনো কেন আসছে না? সে তার অন্য ছানাটিকে নিয়ে কোনো বিপদে পড়লো না তো? বাতাসের বেগ এখন কমে গিয়েছে, তুমি কি চড়ুই বোনকে একটু দেখে এসো তো। কাক কুকির কথা মতো চড়ুইয়ের খোঁজ করতে চলে যায়। কাক বাইরে বেরিয়ে দেখতে পায় চড়ুই আর তার ছানার মৃতদেহ। একে হলো চড়ুই বোন, তুমি শেষ পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে গেলে। তোমার আরেক ছানা এখন মাকে ছেড়ে কিভাবে থাকবে? আমি ওর কাছে গিয়ে কি উত্তর দেব? এরপর কেটে যায় অনেক দিন। কাক ও কুকি চড়ুইয়ের ছানাটিকে নিজের সন্তান মনে করে লালন পালন করছিল। কিন্তু একদিন এক রাক্ষসী চিলের উৎপাত শুরু হলো জঙ্গলে। সে চিল খাবারের খোঁজ করতে করতে চলে এলো কাকের বাড়ির সামনে। এই কাক, কাক, কোথায় তুই? বেরিয়ে আয়। আমি শুনেছি তোর কাছে নাকি ছোট্ট চড়ুইয়ের বাচ্চা আছে। ওকে দে, আমি ওকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। কি বলছেন মহারাজ? চড়ুই ছানাটি খুবই অসহায়। তাছাড়া ওর মা চড়ুই বোন মৃত্যুর আগে ওকে আমাদের কাছে দিয়ে গিয়েছিল, তাই আমি কিছুতেই চড়ুই ছানাকে তোমার হাতে তুলে দিতে পারবো না। তবে বেশ, চড়ুই ছানাকে দিতে পারবি না, তবে তোর ছানাকে দে। তোর ছানাকে খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করব। এখন তুই ভেবে দেখ, তুই চড়ুই ছানাকে বাঁচাতে চাস নাকি নিজের ছানাকে? চিলের মুখে একথা শুনে কাক আর কুকি একে অপরের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। কুকি কাককে বলে, চড়ুই বোন আমাদের উপর খুব ভরসা করতো, আর চড়ুই ছানার মধ্যে আমি চড়ুই বোনকেই দেখতে পাই। নিজের সন্তানকে বাঁচানোর জন্য আমি অন্যের সন্তানকে বিপদের মুখে ফেলে দিতে পারি না। আমিও একই কথাই বলছি কুকি। আমরা আমাদের সন্তানকে বাঁচানোর জন্য চড়ুই বোনের ছানাকে চিলের হাতে তুলে দিতে পারি না। কি ব্যাপার, কি ভাবছিস? সিদ্ধান্ত নিতে কত সময় লাগবে আর তোদের? আমার খিদে তো বেড়েই চলেছে। দেরি হলে আমি কিন্তু দুটো ছানাকে খেয়ে সাবার করে দেব। ঠিক আছে চিল মহারাজ, আপনি বরং আমার সন্তানকে নিয়ে যান। তবে দয়া করে আপনি আমাদের বাচ্চাকে আমাদের চোখের সামনে মারবেন না, সেটা আমরা সহ্য করতে পারবো না। এরপর কাক ঘর থেকে নিজেদের ছানাকে বের করে আনে আর কাঁদো কাঁদো সুরে কুকি বলে, মহারাজ, দয়া করে আমার সন্তানকে আপনি বেশি কষ্ট দিয়ে মারবেন না। মা বাবা, তোমরা ভেবো না, চড়ুই বোনের মাঝে তোমরা আমাকে দেখতে পাবে। আমি যাচ্ছি মা বাবা, তোমরা ভালো থেকো। আয় বাবা, শেষবারের মতন আমি তোকে জড়িয়ে ধরি। কুকি আর তার ছানার এমন আবেগঘন মুহূর্ত দেখে কঠিন চিলের মনও নরম হয়ে যায়। থাক, তোমাদের ছানাকে আমি আর খেতে পারবো না, আর চড়ুই ছানাকেও নিয়ে যাব না। তোমাদের দেখে আমি বুঝেছি কোনো বাবা মায়ের থেকে তার সন্তানকে আলাদা করলে কতটা কষ্ট হয়। চিল মহারাজ, আপনার এই দয়ার কথা আমি কখনো বলবো না। এরপর চিল সেখান থেকে উড়ে চলে যায়। আর কাককুকি নিজেদের ছানা আর চড়ুই ছানাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।